মোগল সম্রাটদের কথা ভাবলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল সব সাম্রাজ্য, জমকালো প্রাসাদ আর তাজমহলের মতো অসাধারণ স্থাপত্য, তাই না? কিন্তু তাদের এই বিশাল ক্ষমতার পেছনে একটা বিরাট রহস্য লুকিয়ে ছিল। আর সেটা কোথায় জানেন? তাদের রান্নাঘরে। চলুন সেই গোপন রহস্যের গভীরে ঢোকা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হতে পারে, তাই না? যে খাবার আবার কাউকে শক্তিশালী বানায় কিভাবে? কিন্তু দেখুন, মোগলদের কাছে খাবারটা শুধু পেট ভরানোর জিনিস ছিল না। এটা ছিল তাদের ক্ষমতা, স্বাস্থ্য, এমনকি কূটনীতির একটা দারুণ জরুরি অস্ত্র। মোগলদের কাছে খাবার আর মানুষের চরিত্রের সম্পর্কটা শুরু হতো একেবারে জন্ম থেকে। ব্যাপারটা বেশ মজার। রাজপরিবারের শিশুদের জন্য এমন ধাত্রী বা দাইমা খোঁজা হতো যাদের চরিত্র আর মন মানসিকতা ছিল খুব উঁচু মানের। কারণ কি? কারণ তারা বিশ্বাস করত ওই দুধের গুণই ঠিক করে দেবে শিশুটার ভবিষ্যৎ কেমন হবে। তো আজকে আমরা মোগল রান্নাঘরের এই অসাধারণ জার্নিটা কয়েকটা ধাপে দেখব। প্রথমে জানব খাবার কিভাবে তাদের ক্ষমতার প্রতীক ছিল। তারপর দেখব এর পেছনের প্ল্যানিংটা কেমন ছিল, রান্নাঘরের ভেতরে ঠিক কি হতো, সম্রাটের টেবিলে কি খাবার থাকত, আর সবশেষে এই সব কিছুর রেশ আজও আমাদের জীবনে কতটা রয়ে গেছে। মোঘল সাম্রাজ্যে খাবার ছিল প্রেস্টিজ আর পাওয়ার দেখানোর একটা বড় উপায়। মানে জমকালো সব ভোজ বা দাওয়াত আয়োজন করা হতো শুধু মেহমানদের খাওয়ানোর জন্য না, বরং সাম্রাজ্যের ধন সম্পদ আর শক্তি জাহির করার জন্য। বলা যেতে পারে ওদের ডাইনিং টেবিলটাই ছিল একটা ডিপ্লোম্যাটিক স্টেজ। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু সত্যিই অসাধারণ, কারণ মোগলদের এই এলাহি খাবার দাবার কোনো হুট করে ঘটে যাওয়া ব্যাপার ছিল না। এর পেছনে ছিল খুবই গভীর সায়েন্টিফিক চিন্তাভাবনা, একটা নিখুঁত পরিকল্পনা। সবকিছুই ছিল একেবারে অঙ্কের মতো হিসাব করা। দেখুন, এই রাজকীয় হেসেলের মূল চালিকা শক্তি ছিলেন দুজন। একদিকে রাজবৈদ্য বা হাকিম, আর অন্যদিকে প্রধান বাবুর্চি। হাকিমের কাজ ছিল প্ল্যান করা, কোন খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো হবে, কোন সিজনে কি খেতে হবে। আর বাবুর্চি সেই প্ল্যানটাকে একটা শিল্পে পরিণত করতেন। মানে এখানে ডাক্তারি আর রান্না দুটো একেবারে হাত ধরাধরি করে চলত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? খাবারকে তারা দেখত একটা ওষুধের মতো। ইউনানি আর আয়ুর্বেদের জ্ঞান কাজে লাগিয়ে মেনু তৈরি হতো। যেমন ধরুন, শীতকালে শরীর গরম রাখার জন্য লবঙ্গ, দারুচিনির মতো মশলা দেওয়া হতো। এমনকি ভাবা যায় বিরিয়ানির চালের প্রত্যেকটা দানায় রূপোর তেল মাখানো হতো, কারণ বিশ্বাস করা হতো এটা নাকি হজমে সাহায্য করে। তো চলুন এবার আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক মোগলদের সেই বিখ্যাত রাজকীয় রান্নাঘরে। এটা ছিল একটা এলাহি ব্যাপার, মানে নিজস্ব একটা জগৎ। একবার শুধু সংখ্যাটা ভাবুন, 400রও বেশি বাবুর্চি। সম্রাট আকবরের রান্নাঘরে 400রও বেশি বাবুর্চি কাজ করতেন। আর তারা এসেছিলেন পারস্য আর ভারতের বিভিন্ন কোণ থেকে, নিজেদের সেরা সব কৌশল আর স্বাদ নিয়ে। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ রান্নাঘর ছিল না, রীতিমতো একটা বিশাল কর্মযজ্ঞ। মোগলরা যে কতটা খুঁতখুঁতে ছিল তার প্রমাণ পাওয়া যায় তাদের রান্নার উপাদানের প্রতিটা ধাপে। যেমন সম্রাট আকবর নাকি তার বাগানের সবজিতে গোলাপ জল দিয়ে সার দেওয়াতেন, যাতে রান্নার পরেও সেগুলো থেকে সুগন্ধ বেরোয়। পানীয় ঠান্ডা করার জন্য বরফ আসত সোজা হিমালয় থেকে। আর দামপোক্ত পদ্ধতি, মানে পাত্রের মুখটা আটা দিয়ে বন্ধ করে খুব কম আছে রান্না করা, এটার তো জবাবই ছিল না। স্বাদ আর গন্ধ দুটোই একেবারে আটকে থাকত। আচ্ছা, এবার আসা যাক সেই ফাইনাল মোমেন্টে, যখন রান্নাঘর থেকে খাবারটা সোজা সম্রাটের টেবিলে পৌঁছত। আর এই টেবিলটা যতটাই না ছিল বিলাসের, ঠিক ততটাই ছিল বিপদেরও। প্রত্যেক সম্রাটের খাবারের পছন্দ কিন্তু তার ব্যক্তিত্বের একটা আয়নার মতোই ছিল। যেমন বাবর, তিনি মধ্য এশিয়ার ফল খুব মিস করতেন। আকবর আবার পারস্য আর ভারতীয় রান্নার একটা দারুণ ফিউশন ঘটিয়েছিলেন। শাহজাহানের আমলে তো খাবারের বিলাসিতা একেবারে চূড়ায় পৌঁছেছিল। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন আওরঙ্গজেব, যিনি খুব সাধারণ খাবার পছন্দ করতেন, বিশেষ করে নিরামিষ। নিহারির মতো এমন বিখ্যাত একটা খাবারের জন্মও কিন্তু হয়েছিল প্রয়োজনের তাগিদে। শোনা যায় শাহজাহানের সময় দিল্লিতে একবার খুব খারাপ ফ্লু ছড়িয়ে পড়েছিল। তখন নাকি হাকিম আর বাবুর্চিরা মিলে এই ডিশটা তৈরি করেন। এটা একটা খুব শক্তিশালী মশলাদার স্টিউ, যা শরীরকে গরম রেখে রোগের সাথে লড়তে সাহায্য করত। সম্রাট হওয়াটা কিন্তু মোটেও সেফ ছিল না, বিশেষ করে খাবারের ব্যাপারে। তাই নিরাপত্তা ছিল একদম সর্বোচ্চ পর্যায়ে। আপনারা যেমনটা দেখছেন, খাবার রান্নাঘর থেকে সম্রাটের মুখে পৌঁছানোর পুরো প্রসেসটাই ছিল কড়া পাহারার মধ্যে। বাবুর্চি থেকে শুরু করে বেশ কয়েকজন পরীক্ষক আগে খাবারটা চেখে দেখতেন, তারপর পাত্রটাকে সিল করা হতো। আর সেই সিল ভাঙা হতো সরাসরি সম্রাটের সামনে। মুঘল সাম্রাজ্য তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু তাদের খাবারের স্বাদ আর ঐতিহ্য, সেটা আজও আমাদের মধ্যে রয়ে গেছে।
চলুন দেখি কিভাবে এই রাজকীয় রান্নাঘরটা পুরো উপমহাদেশের খাবারের অভ্যাসকেই বদলে দিয়েছে। সময়ের সাথে সাথে এই রাজকীয় রান্নাঘরের গোপন সব রেসিপি আর শুধু প্রাসাদের চার দেওয়ালের মধ্যে আটকে থাকেনি। এগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে, আর সেটাই ধীরে ধীরে আজকের ভারতীয় খাবারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই যে আমরা আজকে এত মজা করে বিরিয়ানি, কাবাব, কোরমা বা তন্দুরি চিকেন খাই, এগুলোর বেশিরভাগের উৎসই কিন্তু সেই মুঘল রান্নাঘর। এমনকি আমাদের খুব চেনা সিঙ্গাড়া বা মিষ্টির মধ্যে গোলাপ জামুনের মতো খাবারগুলো তাদের হাত ধরেই কিন্তু জনপ্রিয় হয়েছিল। মোগলরা তো দেখিয়ে দিয়েছিল যে খাবার শুধু বেঁচে থাকার জন্য না, এটা আসলে সংস্কৃতি, বিজ্ঞান আর পরিচয়ের একটা অংশ। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো, আজকে আমরা যা খাচ্ছি সেটা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি আর আমাদের প্রায়োরিটিগুলো নিয়ে কি বলে? ভাবার মতো একটা বিষয়, তাই না?